বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই ডিজিটালাইজ সিপিডি প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ, মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত কাছের বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, এখন অনেক উপরে পজিশনে আছেন, ডক্টর বোরানুদ্দিন, সামনে উপস্থিত উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, বার কাউন্সিলের আমার সহকর্মী এবং সম্মানিত সদস্যবৃন্দ এবং বার কাউন্সিলের সচিব মহোদয় সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাহবুবউদ্দিন খোকন আমি আগে বলতাম, যখন একসময় আমার সাথে সেক্রেটারি ছিল, তো বক্তৃতা যখন শুরু করতেন তখন আমি চিন্তা করতাম যে আমাকে এক জায়গায় গিয়ে তিনি ধরবেন। এটা তার একটা চিরাচরিত অভ্যাস, এটা নিয়ে আপনারা মনে কিছু করবেন। ওই অভ্যাস আর জীবনে কোনোদিন তার যাবে না, সেই অভ্যাস তার থাকবেই, আমরণকাল পর্যন্ত থাকবে। আমি সেই সম্পর্কে কোনো উত্তরও দিতে চাই না, বক্তব্য রাখতে চাই না। আমি আজকের এই দিনটা আমাদের জন্য, আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে এই অতি সম্প্রতি দু একদিন পূর্বে আপনারা অনেকেই পড়েছেন হয়তো প্রথম আলো পত্রিকায়, আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি যে ইংরেজিতেই সম্পূর্ণ গুছিয়ে বলেন তা না, বাংলায় এত সুন্দরভাবে গুছিয়ে বলেন, এটার প্রশংসা না করলে তার প্রতি অবিচার করা হবে। আমি আপনাদেরকে বলবো যে মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে শেখার অনেক কিছু আমাদের আছে। এবং দেখেন, কয়েকদিন পূর্বে বলেছিলাম যে তিনি বাংলাদেশের এক প্রান্ত পর্যন্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন, আবার বাইরেও যাচ্ছেন। মাজদার হোসেন মামলার যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং এই বিচার বিভাগকে পূর্ণ স্বাধীন কিভাবে করা যায় সেই ব্রত নিয়ে তখনই বলেছিলাম যে এই যে প্রচেষ্টা, এটা কোনোদিন ব্যর্থ হবে না। আসলে ব্যর্থ হয়ও নাই। আপনারা শুনেছেন ইতিমধ্যেই সচিবালয় আমাদের মাননীয় প্রধান বিচারপতি প্রচেষ্টায় এই দেশের সর্বোচ্চ আদালতে চলে এসেছে। আর যা হোক, বাংলাদেশ বার কাউন্সিল আজকের এই প্রোগ্রামটা মূলত আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব অনেকদিন থেকেই বলছিলেন যে আমাদের এই ধরনের একটা প্রোগ্রাম করা দরকার, এবং সেটার থেকেই আমরা বার কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ আলাপ আলোচনা করে এই প্রোগ্রামটা করার জন্য আমরা সম্মতি জ্ঞাপন করেছি। এখানে আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন, আমি একটু ভিন্নভাবে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি আমার এই প্রফেশনাল জীবন থেকে প্রথম থেকে দেখেছি, আমি বার কাউন্সিলের আগেও নির্বাচিত সদস্য ছিলাম। বার কাউন্সিল ইনফ্যাক্ট কোনো দায়িত্বই পালন করে না।
পরীক্ষা নেয়, সার্টিফিকেট দেয়, কিন্তু পরবর্তীতে যে তাদের প্রতি বার কাউন্সিলের কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্ব মোটেও পালন করে না। সেই দায়িত্ব হচ্ছে কি, যে খালি বললেই হবে না যে আইনজীবীদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, বাড়ি ভাড়া দিতে চায় না, এই কথা বললেই হবে না। কারণ চিন্তা করতে হবে। সেই কারণ হচ্ছে যে একটা বেসিক ট্রেনিং যখন আমরা সার্টিফিকেট ইস্যু করি, এটা আগে ছিল, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন সার্টিফিকেট দেওয়ার আগে অন্তত 2 মাসের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু এখন কি সেটা আছে? নাই। পরীক্ষা দিল, পাশ করলো, সার্টিফিকেট দিয়ে দিলাম। কিন্তু সার্টিফিকেট দেওয়ার পূর্বে তাকে যে স্কিল করা, এই দায়িত্ব হচ্ছে বার কাউন্সিলের। কিন্তু আমরা বার কাউন্সিল সেই দায়িত্ব কখনো পালন করি না। এটা হচ্ছে বড় জিনিস। আর একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আইনজীবী পেশাটা যে একটা সম্মানের পেশা, এবং এই পেশাটাকে যারা গ্রহণ করেন, তারা যে এটা সম্মানের সাথে গ্রহণ করেন, সেটা কি আমরা কখনো খোঁজ দিয়েছি? আমরা কখনো খোঁজ দিইনি। এটাও বার কাউন্সিলের দায়িত্ব আছে, কিন্তু বার কাউন্সিল সেই দায়িত্ব পালন করে না করার ফলেই আজকে প্রফেশনের মধ্যে কিছু অবক্ষয় হয়েছে। আমাদের সমসাময়িক কিন্তু এখন অনেকেই হয়তো বেঁচে নাই, চলে গিয়েছে। আমরা যখন এই বারে যোগদান করেছি, সিনিয়রদেরকে ফলো করেছি। ভালো ভালো সিনিয়রকে তাকে ফলো করার চেষ্টা করেছি। কোন কোর্টে কিভাবে মামলা বিচার, মকদ্দমার বিচার হয়, সেটাকে আমরা ফলো করেছি। এটা তো দেশের সর্বোচ্চ আদালতের কথা। কয়জন আর আমরা সর্বোচ্চ আদালতের প্র্যাকটিস করি? অধিকাংশ লয়ার সারা বাংলাদেশে এখন প্রায় 87,000 লয়ার আছে। তার মধ্যে অধিকাংশ লয়ার হচ্ছে দেশের বাইরে বিভিন্ন বারে। কিন্তু তাদের খোঁজখবর, তাদের কাছ থেকে টাকা নেই। টাকা দেন, আপনাদের বেনাভোলেন্ট ফান্ডের টাকা দেন, আর এটার হিসাব কিতাব করি আমরা বার কাউন্সিলে। আর কোনো দায়িত্ব আমাদের নাই। আর এই আমি কয়েকদিন পর্যন্ত দেখলাম অ্যাটর্নি জেনারেল সাহেবও চেক খালি সই করেন, আমিও খালি চেক সই করি। এই চেক সই করার একটা চাকরি আমরা পেয়েছি। কিন্তু এই যে এই পেশাটা যে সম্মানের পেশা, এবং বার কাউন্সিলের যে সম্মান রক্ষা করানোর জন্য যে বেসিক ট্রেনিং দরকার, সেটা আমরা কখনো দেওয়ার চেষ্টাও করি নাই এবং এখনো করি না। সেই জন্য আমি মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, এবং তার মধ্যে আমরা অনেক কিছু খুঁজে পাব। যাও, আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, মাহবুবউদ্দিন খোকন বলেছে এনরোলমেন্ট এর একটা ক্ষমতা। বার কাউন্সিল আমরা নির্বাচিত হই, কিন্তু এনরোলমেন্ট হয়েছে ওই ল মিনিস্ট্রিতে। আর ল মিনিস্ট্রিতে থাকলেও একটা ব্যাপার ছিল, ওখানে একজন ব্যক্তির হাতে। তিনি দিনের রাত করে, রাতের দিন করে, আর বদনাম হয় বার কাউন্সিলের। তিনি
যারা ইচ্ছা একটা রেজাল্ট ঠিক করে দেন, আমাদেরকে বলেন সই করতে, আমরা সই করে দিই। এই সিস্টেমটা থাকা উচিত না। এই তো জুডিশিয়াল সার্ভিস কমিশন উনি আবার কালেক্ট করে দিচ্ছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন ব্যক্তি, এইবারে যখন এই পরীক্ষা নিতে গেলাম, কি জানি ওই এমসিকিউ পরীক্ষা, সারা রাত বসে দেখলাম ওনাদের কোনো স্কিল লোক নাই। আমাদের বার কাউন্সিল স্টাফ নিয়ে ভোর রাত্র 3টা 4টা 5টা 6টা 7টা পর্যন্ত কাজ করলাম। তো ওনাদেরকে দিয়ে লাভটা কি, যারা স্কিল না। তারপরে বললেন যে আপনার এই যে আপনি এতগুলো লোকের পরীক্ষা দিলাম, আপনারা কোনো কিছু আছে? বললাম তাহলে আপনারা কি করেন, আপনারা খালি ওই টাইপ করে দেবেন আর আমরা এটা সই করে দেব? এতে অনেক বদনাম হয়। বদনাম নেবে বার কাউন্সিল আর কাজ করবেন ওনারা, এটা থাকা উচিত নয়। আপনারা পরীক্ষা নেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে পরীক্ষা, যারা বিচারপতি আছেন এখানে, আপনারা প্রায় 4-5 ঘন্টা বসে বসে পরীক্ষা নেন, আপনাদেরকে সামান্য একটা রেমুনারেশন দিই। অবশ্য আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে বিচারপতিদের এই সামান্য রেমুনারেশন হবে না, তাদের রেমুনারেশন বাড়াতে হবে। তো বাড়াতে হলেই তো আবার এই চাপটা পড়বে সাধারণ আইনজীবীদের উপরে, সেটাও আমাদেরকে চিন্তায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো আমি এখন যে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে সারা বিভাগে এই শুধু সুপ্রিম কোর্টে কয়জনের ট্রেনিং দিলেই হবে না। আমি মনে করি যে সারা বাংলাদেশে যাদেরকে আমরা আইনজীবী হিসেবে সনদ দেই, তাদেরকে একটা বেসিক ট্রেনিং দিতে হবে। তারা যেন সকলে এই পেশাটিকে টাকা ইনকামের সোর্স মনে না করে, এই জিনিসটা আগে বোঝাতে হবে। এটাকে সম্মানের পেশা হিসাবে যারা গ্রহণ করবেন, তারাই কিন্তু সিনিয়র অ্যাডভোকেট হবেন, তারাই ভালো অ্যাডভোকেট হবেন বলে আমি মনে করি। এই পেশাটাকে সম্মানের সাথে গ্রহণ করতে হবে। এখন আমাদের এখানে হয়েছে কি, আমাদের এখানে সিনিয়ররাও জুনিয়র ঠিক মতো পালে না, আর জুনিয়ররাও সিনিয়রদেরকে সম্মান করে না। রিসিপ্রোকাল হওয়া দরকার, কিন্তু সেটা আমরা দেখি না। না দেখার কারণ হচ্ছে ওই আমাদের একটা 4 তলা আছে না, ওই 4 তলা, এটা আপনারা মনে কিছু করবেন না, আমি 4 তলা বলছি এই কারণে যে সিনিয়রের চেম্বারে এত কিছু বইপত্র আছে, এখানে যাবে না, কোনো ডিকটেশন নেবে না, কোনো ভালো পিটিশন ফলো করবে না। তারা ওই 4 তলার থেকে একটা কম্পিউটারের মধ্যে একটা পিটিশন বাইর করে দেখবেন আপনাদের কাছে প্লেস করে দেয়। এগুলো যদি সিনিয়র অ্যাডভোকেটরা যদি ডিসকারেজ না করে, তাহলে তো ভালো অ্যাডভোকেট হবে না। ভালো অ্যাডভোকেট না হলে সমাজে এই আইনের পেশারও সমৃদ্ধি ঘটবে না। আমরা ডিজিটালাইজ করতে যাচ্ছি। বিএলডি তো একমাত্র রিপোর্ট না, আরও তো রিপোর্ট আছে। এখন সময় এসেছে যে সব কিছু ডিজিটালাইজ করা, এবং সেই ডিজিটালাইজ করতে হলে পরে সেখানে আমাদের সকলের দায়িত্ব রয়েছে যে এই সিস্টেমটাকে কিভাবে সর্বক্ষেত্রে স্কিল করা যায় সেটা। তো সেজন্য আমি মনে করি আমার জীবনে যখন আমি এসেছিলাম, তখন প্রাথমিক অবস্থায় আমি ওই মাহবুদ্দিন খোকন বলে নো ওয়ার্ক নো পে, এই সেই ইত্যাদি ইত্যাদি, আমি এই মানি সম্বন্ধে কোনো চিন্তা করি না। চিন্তা করেছি হাউ টু লার্ন দিস প্রফেশন।
আমি এসআর পালকে দেখেছি, আমি ব্যারিস্টার সৈয়দ ইশতাক আহমদকে দেখেছি, তারা কিভাবে কোর্টে প্লেস করে। আদেশ দিলেও বলে মাস অবলাইজ, আবার না দিলেও বলে মাস অবলাইজ। তো রাগ করে না, এবং রাগ করে না এবং দূরে সামনে যায় না, এই অর্ডার দিতেই হবে। আমি খন্দকার মাহমুদ্দিন শেখকেও দেখেছি, তাদেরকেও দেখেছি। তো এইটা বললে অনেক সময় লাগবে, আমি আর সময় নিতে চাই না, খুব সংক্ষেপে বলতে চাই যে দায়িত্ব আমাদের সকলের। বার কাউন্সিলের বড় দায়িত্ব এই কারণে যে বার কাউন্সিল সার্টিফিকেট ইস্যু করে, এইটাই দায়িত্ব হওয়া উচিত না। আর ওই মরে গেলে চেক ইস্যু করা আর কি। বার কাউন্সিলের আরো দায়িত্ব থাকা দরকার। সেই দায়িত্ব যদি বার কাউন্সিল পালন করতে পারে, তাহলে পরে আমরা যদি পালন করতে পারি, তাহলে আমার মনে হয় আইনজীবীরাও মনে করবে যে এই পেশাটি শুধু টাকা ইনকামের পেশা না, এটা মানবিকতার পেশা, এটা বিজ্ঞজনের পেশা। নামেই হয়েছে বিজ্ঞজনের পেশা, কিন্তু আমি যদি বিজ্ঞতার পরিচয় না দেই, আমরা সৈয়দ রেফাত আহমদ হতে পারবো না। কিন্তু তার কাছাকাছি যদি যাওয়ার চেষ্টা না করি, তাহলে তো ভালো লয়ার হতে পারবো না। তো সেইটা আমাদের এখন আমরা ওগুলো আজানও দিয়ে ফেলেছে, বেশি কথা বলতে চাই না। আমি বলতে চাই যে সকলেরই দায়িত্ব রয়েছে আমাদের এই পেশার মানকে সমুন্নত রাখা। না হলে পরে ভবিষ্যৎ কি হবে আল্লাহই জানে। ওই ফোর্সি করে ইসে যে কি বলে ভূমিকম্প হবে, 1 কোটি লোক মারা যাবে। আমি ভূমিকম্পের কথাটা বাদই দিলাম। এই প্রফেশনে যদি আমরা সকলে সচেতন না হই, বিচার বিভাগের বিচারপতি বৃন্দ এবং আইনজীবী, সারা দেশের আইনজীবী বৃন্দ, আমরা সকলে মিলে যদি এই পেশাকে সম্মানের পেশার জায়গায় না নিয়ে যাই, তাহলে এরকম একটা ডিজাস্টার আমাদের এই প্রফেশনের সৃষ্টি হবে। তবে আমি আশাবাদী, ইদানিং কিছু কিছু ছেলেপেলে বারে এসছে, তারা খুব ভালো করছে, সেই জন্য আমি আশাবাদী। আর আপনাদেরকে ধন্যবাদ। অনেক বক্তব্য রেখেছি, আসলে এত কথা বলার কথা আমার ছিল না। মাহমুদ্দিন খোকন এই খোঁচাটা না দিলে, এই আমাকে খোঁচাটা দিয়েছে, সেই জন্য বলে আর কি। তার যে কত টাকা এবং বাড়ি ভাড়া যে পায়, এইটা তো আমি বলতে চাই না। কাজেই আর না বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য